ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের একটা নতুন পডকাস্ট নিয়ে এসে গেছি। আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে। দেখতেই পাচ্ছ সবাই, অমর্ত্য সরকার, আমার স্কুলের বন্ধু। আহ, আমরা এখনো যদিও এখন স্কুল সূত্রে আর সেরকম যোগাযোগ নেই, কিন্তু ফুটবলটা আমরা এখনো আলোচনা করি। মাঝে মধ্যে সময় পেলে একটু কথাবার্তা হয়। আমার সাথে আমার কো হোস্ট দিব্যেন্দু। দিব্যেন্দু না কেউ, দিব্যা, ডক্টর ফুটবল। দিব্যেন্দু, আমি দিব্যেন্দু হতে পারি, আমি ভগবানও হতে পারি। যা ডাকবে আমি ডাকবে। প্রত্যেক দিন একটা একটা নতুন নাম আসে, কিন্তু আমরা ডক্টর ফুটবল ত্রিবেদী বলি, আমার কো হোস্ট। আর আমার সাথে আছে একদম স্কটল্যান্ড থেকে গ্লেন কামারা। তো যাই হোক, আহ আমি তো ইন্ট্রো দিব্যা। তো আর একটা নতুন পডকাস্ট নিয়ে আমরা চলে এসেছি। ব্যাক টু ব্যাক পডকাস্ট হয়েই যাচ্ছে। আমাদের সাথে ট্যাকটিক্যাল জিনিয়াস স্পন্দন তো আছেই, তো ওনাকে নিয়ে ট্যাকটিক্স নিয়ে পরে কথা বলবো। অমর্ত্য দাকে ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য Thank you. পডকাস্ট। Thank you for তো having আমি me, bro. আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে স্পন্দনের জামাটা দেখে লোকেরা বুঝেই যাচ্ছে, কোনো সাসপেন্সই রাখছে না স্পন্দন। ভেরি শোবটি। তো আমরা রেঞ্জার্স নিয়ে কথা বলবো। রেঞ্জার্স আফটার 10 ইয়ার্স, 10 ইয়ার 11 সেল্টিক years। ডমিনেন্সের পর রেঞ্জার্স আবার জিতলো স্কটিশ ল্যাডব্রুক স্কটিশ প্রিমিয়ারশিপ। রেঞ্জার্স আর সেল্টিক স্কটিশ ফুটবলের ব্যাপারে কথা বলে, রেঞ্জার্স আর সেল্টিক আদার অনলি টু নেম। অ্যাবারডিন মাঝে সাঝে ওই যখন ফার্গুসন এরা, তখন অ্যাবারডিন একটু ডমিনেট করেছিল। তো রেঞ্জার্স এর লাস্ট ট্রফিটা ছিল 2010 সালে, যেইটার পরে ওরা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ওরা স্কটিশ থার্ড ডিভিশনে নেমে গেছিল। আর তারপর থেকে এই যে রেঞ্জার্স এর রাইজ, কিছুটা ওদের পুরনো ম্যানেজার আর কিছুটা স্টিভেন জেরার্ডের আর্কিটেকচার, যে এই রেঞ্জার্স এর রাইজ সেল্টিকের ডমিনেন্সটাকে, এই 10 বছরের ডমিনেন্স, সেল্টিক মাঝখানে একটা ইনভিনসিবল সিজনও পুল অফ করেছিল। তো এইটা নিয়েই কথা হবে। আমি জিজ্ঞেস করবো বিক্রমজিৎ দাকে, যদি প্রথম প্রশ্নটা করতে চাইবে আমাদের প্যানেলিস্টদের। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে অমর্ত্যকে। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিতে আমি তোকে কোয়েশ্চেনটা করছি, আমার মনে হয় তোর আনসার করতে সুবিধা হবে। তো চ্যাম্পিয়ন্স, রেঞ্জার্স চ্যাম্পিয়ন্স আফটার 11 ইয়ার্স, পুরো স্কটিশ প্রিমিয়ারশিপে unbeaten an entire season, 32 games won, 6 draws, most goals scores 92, least goals conceded 13, I guess. So they finished the league with 102 points. ব্রেন্ডন রজার্স, ব্রেন্ডন রজার্স 2016-17-তে 106 পয়েন্টসে করেছিল। আর তারপরে জেরার্ডের গাইডেন্সের আন্ডারে রেঞ্জার্স 102 পয়েন্টস শেষ করে। ব্রেন্ডন রজার্সের পর রেঞ্জার্স আর দ্য ফার্স্ট টিম টু ক্রস দ্য 100 পয়েন্ট। তো আমি যেটা জিজ্ঞেস করবো তোকে সেটা হচ্ছে, জেরার্ড 2018-তে অ্যাপয়েন্টেড হলো, ফার্স্ট সিজনে সেকেন্ড হলো, সেকেন্ড সিজনেও সেকেন্ড হলো। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে, what did he do right this season and how poetic was this win for manager Steven Gerrard? আমার যেটা ফার্স্ট অফ অল যেটা মনে হয় যেটা ঠিক করেছে, আই থিঙ্ক দ্যাট ইজ মেইনটেনিং দ্য স্কোয়াড ডেপথ ইন দ্য সেন্স যে ও সবসময় একটা এমন টিম নিয়ে এগিয়ে গেছে যে টিমটাতে একটা পারফেক্ট মিক্স আছে এক্সপিরিয়েন্স এবং যেটাকে বলা হচ্ছে ইউথের। ওর যেটা আর কি পুরো টিমটাকে নিয়ে কিন্তু আমরা যদি দেখি, খুবই একটা খুব সুন্দর মিক্স আছে। যেমন কি যে গোলকিপার ম্যাকগ্রেগর, হি ইজ লাইক অলমোস্ট 40 and he's the player of the season for Rangers. So ওই মিক্স ভালো আছে। জেমস ট্যাভারনিয়ার, he's had an amazing season. আমি তো খুবই অবাক হয়েছি যে গ্যারেথ সাউথগেট ট্যাভারনিয়ারকে একবারও কনসিডার করেনি অ্যাজ আ রাইট ব্যাক। তো এটা প্লাস যেটা আমার একটা জিনিস যেটা আমার খুব যে রেঞ্জার্সের একজন খুব পছন্দের প্লেয়ার আমার, সেটা হচ্ছে বর্না ব্যারিসিচ কিন্তু রিসেন্টলি ইউরোপা লিগের টিম অফ দ্য টুর্নামেন্টেও ছিল অ্যাজ দ্য লেফট ব্যাক। সো বর্না ব্যারিসিচের রোলটা অনেকটা আমার যেটা মনে হয় যে ইট ইজ সিমিলার টু, হি ইজ লাইক বিট অফ আ লেফট ব্যাক ভার্সন অফ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। কেন কি ও কিন্তু ট্র্যাডিশনালি একমাত্রই হ্যাঁ ঠিক আছে আমি একটুখানি ডিপে বসে থাকবো, ট্যাকল করবো, আই উইল বি মোর ডিফেন্সিভ, ওই জিনিসটা কিন্তু না। ও ডিফেন্সিভলি সলিড, বাট যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেটা আমরা ইগনোর করি, সেটা হচ্ছে ওর অ্যাটাকিং প্রসেসটা কিন্তু খুব খুব টেকনিক্যালি খুবই সাউন্ড। আর আরো যেটা একটা জিনিস মনে হয় যে থিং ইজ, Steven Gerrard has been able to control the temperament of his biggest weapon,
দ্যাট ইজ অ্যালফ্রেডো মোরেলস। অ্যালফ্রেডো মোরেলস যদি আজকে যে কোনো লিগে খেলে, হি ইজ এ গ্যারান্টিড 15 to 20 গোল স্ট্রাইকার। আজকের দিনে এসপিএফএল এ যদি কেউ একটা গ্যারান্টিড 20 to 15 গোল স্ট্রাইকার পায়, তাহলে কিন্তু সে লিগ জিততে পারে। আর ওর থেকেও বড় কথা হচ্ছে যে ওদের যে ওপরেও যে এক্সপিরিয়েন্স আছে, হি হ্যাজ দ্য লাইকস অফ জার্মেইন ডেফো, হি হ্যাজ কিমার রুফ কিন্তু এখন আমরা যদি একটুখানি হিস্ট্রিতে দেখতে যাই, কিমার রুফ কিন্তু বিএলসার আন্ডারে খেলেছে, হি প্লেড আন্ডার সামওয়ান লাইক মার্সেলো বিএলসা ইন লিডস। সো ও কিন্তু ওই ওয়ার্ক হর্সের কাজটা করতে পারে। অ্যান্ড কিমার রুফ কিন্তু মানে উইথ প্যাট্রিক ব্যামফোর্ড ও কিন্তু একটা ভালো ফর্মিডেবল পার্টনারশিপও গড়ে তুলেছিল। তো ওই দিক থেকে যে পারফেক্ট মিক্সটা, যেটা যে কোনো টিমে চ্যাম্পিয়নশিপ জিততে লাগে, সেটা ওভার দি ইয়ার্স, হ্যাঁ 3 বছর সময় লেগেছে, বাট হি হ্যাজ গট দ্যাট মিক্স একদম রাইট। হি হ্যাজ গট হিজ ট্যাকটিক্স রাইট। মানে ওই জায়গায় কথা আছে না যে মানে একটা জিনিস, আমি একটা কার্ল ক্লেমেন্টের একটা বইতে একটা জিনিস লেখা আছে, ইউ ক্যান টেক দ্য ম্যান আউট অফ মেলউড বাট ইউ ক্যানট টেক মেলউড আউট অফ দ্য ম্যান। তো স্টিভেন জেরার্ড যেটা শিখেছিল মেলউডে নিজের কোচিং টাইমে যখন ও ইউথ করছিল, তখন ওই যে একটা জিনিস আমি রেঞ্জার্সের এই খেলাটাতে যতটা এসপিএফএল হোক বা আমি ইউরোপা লিগে রেঞ্জার্সকে ফলো করতে পেরেছি, তো ওটাতে যেটা দেখেছি যে ওরা কিন্তু 15-20 সেকেন্ডের থেকে বেশি বল পায়ে রাখতে চায় না। এইটা কিন্তু একটা জিনিস যেটা বব পেজলি 77 বা 78 নাগাদ মেলউডে নিয়ে এসেছিল, যে মিডফিল্ডার্স, how doesn't matter how great you are, if you're Graham Souness or you're Terry McDermott, it doesn't matter, you have to pass the ball, you have to keep moving the ball. ওই জিনিসটা কিন্তু স্টিভেন জেরার্ড মানে যারা যারা ইয়াং মিডফিল্ডার্স আছে মানে এর মধ্যে রেঞ্জার্সের মধ্যে, যেমন কিনা জো আরিও, যার মধ্যে কিনা রায়ান জ্যাক, এদের মধ্যে কিন্তু এনেছে এই জিনিসটা। এই অনেক বেশি ফরওয়ার্ড পাস হয় রেঞ্জার্স এর মধ্যে, এন্ড দ্য বল ডাজন্ট রিমেন স্ট্যাগনেন্ট। সো ট্যাকটিক্যালি হোক আর একটা উইনিং মেন্টালিটি হোক, দুটোর মধ্যে যেটা করেছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মেন্টালিটিটা এনেছে, যে জেতার মেন্টালিটি, সেই মেন্টালিটিটা কিন্তু অনেক এফেক্ট করেছে। আর আমার মনে হয় ওইটাই হচ্ছে মেইন মানে টার্ন অ্যারাউন্ড, মিক্স এবং মেন্টালিটি, যেটা কিনা রেঞ্জার্সকে আজকে এরকম সেঞ্চুরিয়ান্স এবং ইনভিনসিবলস দুটোই একটাই সিজনে বানিয়ে উঠতে পেরেছে। ওকে, ভালো একটা বেশ সুন্দর একটা গোছানো উত্তর, মানে যে বাংলায় আমরা যেরকম রচনা লিখতাম, হ্যাঁ সেটা 10 নম্বরের রচনা, এটা 10-10, 10-10, এটা 10-10 পাবে। 10 পারফরমেন্স একদম। তো আমি চাইবো আমার কোহোস্ট দিব্যা। না, আমার আমার আজকের দিনটা কেমন ভালো লাগছে, মানে অন্যদিন না ট্যাকটিক্স বললে একজন লোকের নাম ওঠে, জোয়ান ক্রয়েফ বলেছিল, জোয়ান ক্রয়েফ বলেছিল। আজকে বব পেজলির নামটা শুনে মুখে একটা হাসি এসে গেল যখন বব পেজলির নামটা নিল। তো দেখো, আমি না টেকিং নাথিং আই ফ্রম জোয়ান ক্রয়েফ, রেসপেক্ট দ্যাট ম্যান। তো আমি স্পন্দনের কাছে যাব। স্পন্দনেরকে আমি একটু ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা জিজ্ঞেস করবো যে 2018 when he was appointed, জেরার্ড 4-3-3 খেলছিল। কেন্ট আর আরেকটা প্লেয়ার ক্যাটেলেস বলে একজন ছিল, যে দুটো উইঙ্গে খেলতো, আর মোরেলেস ওয়াজ দ্য লোন স্ট্রাইকার। তারপর ও লেট 2018-এ হি শিফটেড টু 4-2-3-1। সেই ফরমেশনে ওরা সেল্টিককে 1-0 হারালো ওল্ড ফার্মে। তারপর যখন একটু মানে ফর্ম ড্রপ হওয়া শুরু করলো, ও আবার 4-3-3-তে শিফট করলো। তা আমি জেরার্ডের এই যে টাইপ অফ প্লেটা আমি জানতে চাইবো স্পন্দনের থেকে, যে হোয়াট ইজ দ্য টাইপ অফ প্লে, আর যে ও দুটো যে নাম্বার টেন্স নিয়ে খেলানোটা প্রেফার করে, ওটা নিয়ে যদি একটু বিশ্লেষণে বলেন। হ্যাঁ, তো যদি জেরার্ডের ফরমেশন দেখি, যদি রেঞ্জার্স এর ফরমেশন দেখিস তুই ইউটিউব বা ইয়েতে কি বলে তোর গুগলে, তো দেখে মনে হবে যে ন্যাচারাল 4-3-3, বাট যখন গেমটা চলে, হ্যাঁ, তখন আস্তে আস্তে ফরমেশনটা কিন্তু চেঞ্জ হয়। তো মেইনলি বিকজ ও দুটো ক্যাম্প নিয়ে খেলার কারণ হলো গিয়ে, যখন এই লো ব্লক টিম গুলো আসে, ও প্রথমে দেখেছিল 4-2-3-1 বা 4-4-3-3, যেটা ও নর্মাল হোল্ডিং পজিশনে খেলতো, ওটাতে কিন্তু ঠিক মতো করে ইউটিলাইজেশন হতো না, যে ওই লো ব্লকটা ভাঙতে ঠিক মতো সাকসেসফুল হতো না। তো ও পজিশনাল প্লেতে বিলিভ করে, সেটা আমরা দেখেছি আগে, অমর্ত্য দাও বললো। তো আরেকটা জিনিস হলো কি, তো ও কি করলো, যে বললো ন্যাচারাল যে হোয়াইট প্লেয়ার ওরা হাফ স্পেসেসে অপারেট করবে। যদি হাফ স্পেসেসে অপারেট করে, আর যে স্ট্রাইকার মোরেলেস, তো ও কি করবে, ওই ডায়াগোনাল রান গুলো নেবে। ওই ডায়াগোনাল রান গুলো নিলে তো বলগুলো লাইক ডিফেন্ডার্সদের এনগেজ করবে, আর রান গুলো নিতে পারলে বলগুলো রিসিভ করে গোল করতে পারবে। তো বেশি ইজি হয়ে যায় ভাঙার জন্য। আর ট্যাভেরিনিয়ারের কথা বলে, ট্যাভেরিনিয়ার কিন্তু এই সিজনে আমার মতে রেঞ্জার্স এর বেস্ট প্লেয়ার। আমার মনে হয় এই সিজনে লিগে 11টা গোল আর 10টা অ্যাসিস্ট করেছে 29 গেমসে। দ্যাটস এন ইনক্রেডিবল স্ট্যাট ফর রাইট ব্যাক। আর ট্যাভেরিনিয়ার কিন্তু পুরোনো দিনের রাইট ব্যাকের মতো না, ফুল ব্যাকের মতো না।
ও কিন্তু গেমের মধ্যে ইনভলভ হয়, ও কিন্তু ওই 1-2 ট্রায়াঙ্গেল ফর্ম করে, ও কিন্তু ডিফারেন্ট টাইপ অফ রাইট, হি ইজ দ্য গোল স্কোরার অ্যাজ ওয়েল। হ্যাঁ, আর কিন্তু ও গেমের মধ্যে ডায়াগোনাল ওই মিডফিল্ডারের সাথে গিয়ে, ওই সাউথহ্যাম্পটনের মিডফিল্ডারটা কি নাম জানি, স্টিভেন ডেভিসের সাথে, তো ওরকম প্লেয়ার্সদের সাথে লিঙ্ক আপ করে। আর আরেকটা জিনিস আমি যেটা দেখেছি রেঞ্জার্সের স্টিভেন জেরার্ডের ইয়ের মধ্যে, ট্যাকটিক্স এর মধ্যে, তো মিডফিল্ডে সুপিরিয়রিটি বা গেমের মধ্যে মিডফিল্ডে সুপিরিয়রিটি বিশ্বাস করে। তো নাম্বার টেনসরা যখন খেলে, যখন ব্রায়ান কেন্ট বা তোর রুফে যখন নাম্বার 10 হিসাবে খেলে, তো ওই মাঠটার মধ্যে মিডফিল্ডে কিন্তু সুপিরিয়রিটি পেয়ে যায়। তো ওর জন্য বেশি ইজি হয় বলটাকে রিটেন করা। যদি বলটা লুজও করে যায় মিডফিল্ডে, ওর জন্য বহুত ইজি হয় যে প্লেয়ার্স আছে বলে প্রেস করতে পারে আর ভালো করতে পারে সেটা। তো এটাই মোটামুটি আমি যেটা বুঝলাম। কয়েকটা খেলা দেখছিলাম আমি। ব্যারেসিক একটু মতলব ট্রেডিশনাল ফুলব্যাকের মতো আমি বলবো, লাইক ও ক্রসেস মানে ডিপ ডিপ থেকে ক্রস দিতে পছন্দ করে, লাইক ও অত ইনভলভ হতে চায় না। হি ইজ ডিফেন্সিভলি ভেরি স্ট্রং, অ্যাটাকিং প্রোগ্রেসও ভালো অফকোর্স, বাট ও অত ইনভলভ হয় না বিল্ড আপের মেইনলি সময়। ডিফেন্স, মেইনলি ডিফেন্সটাকে ওর মেইন প্রায়োরিটি। হুম মানে নট লাইক হুম। অ্যান্ডি রবার্টসন যে ও অনেকটা ফরওয়ার্ড চলে যাবে যাতে বাকি যে ডিফেন্ডার আছে তারা ওর পজিশনটা নেবে। ঠিক বুঝতে পারছি, হ্যাঁ, বুঝতে পারছি। হুম ওটা করতে পারে। আর টেভারিন এত ইনভলভ হয়ে যায় যখন, ঠিক আছে, তখন হুম গেমটা কি রাইটে শিফট করে যায়, ঠিক হুম আছে। তো ওর কাছে অনেক স্পেস থাকে লেফটের মধ্যে। ও যখন যদি সুইচ অফ ফ্ল্যাঙ্ক হয়, ফ্ল্যাঙ্ক যদি সুইচ করে, তো ওর কাছে ও যখন বলটা পায়, হি হ্যাজ লট অফ স্পেস। আর তখনই কি হয়, যখনই ও এরকম একটা প্লেয়ার ওকে মার্ক করতে আসতেই হবে, তো তখন প্লেয়ার্স লাইক মোরেলেস বা ওর ক্রসিং প্রোগ্রেস এত ভালো, তখনই ওরা লাইক কট ইন ট্রানজিশন হয়ে যায়। তো ওর ইয়ে খুব ভালো ক্রস বা ওটা ফাইন্ডস দ্য ফরওয়ার্ড প্লেয়ার্স, তো গোল স্পেস, হতো। স্পেসে বলটাকে ও পাঠাতে পারে যাতে মোরেলেস বা যারা স্ট্রাইকাররা আছে তারা যাতে এটা খুঁজে। হুম। বিক্রমজিৎ দা, তোমাকে আমি ওই করবো, তোমার যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে। না, আমি বলবো যে যেহেতু দুজন লিভারপুল ফ্যান্স আমাদের সাথে আছে, আমি চাইবো এক লিভারপুল ফ্যান আরেক লিভারপুল ফ্যানকে প্রশ্নটা করুক। কোথায় কোথায় লিভারপুল ফ্যানটা? লজ্জা পায়। দেখো আমি আমি একটু মানে স্পন্দন তো ট্যাকটিক্সে গেল। তুমি অলরেডি অনেকটা প্লেয়ার্স নিয়ে বলে দিয়েছো, তো আমি আরেকটু মানে জানতে চাইবো যে মানে এই যে টিমটা যেটা জিতলো, টিমটার মধ্যে মানে মেন প্লেয়ার্স কাদেরকে তুমি মানে বলবে, হাইলাইট করো, হু আর দ্য মেন প্লেয়ার্স, কাদের সবচেয়ে বেশি মানে আউট ইনপুট ছিল এই লিগ উইনটাতে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডু উই সি জেরার্ড রিটেনিং দ্য লিগ এগেন অর ইজ হি গোইং টু মুভ অন? আম, আমার যেটা মনে হয় যে আমার একটা প্লেয়ার যাকে আমার খুব পছন্দ, লাইক আই রিয়েলি লাইক ওয়াচিং হিম, দ্যাট ইজ ইয়ানিস হাজি। মানে স্পন্দন হয়তো জানেও, বার্সেলোনা ফ্যান, জর্জে হাজির ছেলে ও। জর্জিও হাজির ছিল। হ্যাঁ, সো ইয়ানিস হাজির খেলাটা আমার খুব পছন্দ লাগে। হি operates into the half spaces. He's not the traditional winger, right winger. ও কিন্তু একটু হলেও ড্রিফট করে ভেতর দিকে। He tries to link up with the number 10 that is there. He tries to link up with the likes of Glenn Kamara in the midfield, the likes of Joe Aribo. তো এই জিনিসটা সবসময় ইয়ানিস হাজির আমার চিরকালই ভালো লেগে থাকে। তো মানে অ্যান্ড হি ইজ আ ভেরি ইয়াং প্রসপেক্ট যে কিনা ডেভেলপ করছে। আমি আগেও মানে আমার লিভারপুলে একটা খুব পছন্দের প্লেয়ার হচ্ছে কার্টিস জোন্স। সেও কিন্তু মানে লাইক পুরো অনেকটাই জেরার্ডের হাতে তৈরি। কার্টিস জোন্স কিন্তু আগে যেটা ছিল যে হি ওয়াজ আ ভেরি পেসি উইঙ্গার উইথ আ লট অফ ট্রিক্স। নাও হি ইজ আ ভেরি কাম অ্যান্ড কম্পোজ মিডফিল্ডার who knows when to pass the ball, when to hold the ball. আমরা কিন্তু দেখছি যে এখন জিনি ওয়াইনালডাম চলে যাচ্ছে, কিন্তু আমাদের we have someone like কার্টিস জোন্স সে কিন্তু ফিল আপ করতে পারে। তো সেরকম ভাবে দেখতে গেলে কিন্তু যদি এর মধ্যে যদি কেউ লাইক যদি জার্মেইন ডেফো বা যদি কিমার রুফ, ওদের যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমরা একটা টাইটেল জিতে গেছি, এবার একটা স্কোপ ফর অ্যানাদার অ্যাডভেঞ্চার, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ইয়ানিস হাজি উইল বি আ ভেরি গুড ফরওয়ার্ড রিপ্লেসমেন্ট, বিকজ ওর কিন্তু ওই ব্যাপারটা আছে ভাই। আর when it comes to retention of the title, আমার যেটা মনে হয় টাইটেলের রিটেনশনের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে ইজ হাউ রেঞ্জার্স ডু ইন ইউরোপ। সেই জিনিসটা আজকে কিন্তু রেঞ্জার্সের যে ডমিনেন্সটা সেটা কিছুটা হলেও মানে আমি বলবো যে ওরা যে স্লাভিয়া প্রাহার কাছে হেরে বাইরে গেছে, সেটা কিন্তু একটা জিনিস আফেক্ট করেছিল রেঞ্জার্সকে, বিকজ ওরা কিন্তু নিজেদের স্ট্যান্ডার্ড হিসেবে আন্ডার পারফর্ম করেছিল এই পুরো ম্যাচটা। সো ওই কারণে কিন্তু ওদের এই খিদেটা ছিল যে ইয়েস উই হ্যাভ টু গো অন এন্ড উই হ্যাভ টু প্রুভ আ পয়েন্ট that we can also do it in our local league, we can dominate it. তো স্টিভেন জেরার্ডের কিন্তু ওই খিদেটা থাকবে যে হ্যাঁ আমরা লোকালে করেছি,
এবারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে we have to dominate both. We need to dominate Europe as well. We need to dominate, if not dominate Europe, we have to go and challenge out there in Europe, because আমরা যেটা দেখেছি যে ব্রেন্ডন রজার্স এর সেল্টিকও কিন্তু মানে লিগ ডমিনেট করে থাকলো, আহামরি কিছু পারফরমেন্স দিতে পারেনি ইউরোপে গিয়ে। তো ওই একটা জিনিস থাকবে। অ্যান্ড মানে as it is said that Gerrard is the prodigal heir to Klopp's throne in Liverpool, তো এই জন্য তো মানে ওইটা সবসময় রয়েই যাবে যে হ্যাঁ ঠিক আছে জেরার্ডের পক্ষে তো। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে দিস ইজ সামথিং দ্যাট আই থিঙ্ক লট অফ লিভারপুল ফ্যান্স উইল আগ্রি, যে আমরা কিন্তু মানে হাইন্ডসাইটে চাই যে হ্যাঁ রেঞ্জার্স কোনো একটা ইউরোপিয়ান কম্পিটিশন হোক, তাতে ভালো করুক জাস্ট বিকজ অফ স্টিভেন জেরার্ড। আমরা কিন্তু জানি যে হ্যাঁ 2024-এ when Klopp ends, we know that Steven Gerrard we want Steven Gerrard to be ready for the job. So ওইদিকে ইউরোপে আমার যেটা মনে হয় যে ইউরোপে কতটা ভালো করছে সেটা বেশি ম্যাটার করবে রাদার দ্যান দ্য লিগ, বিকজ লিগে কিন্তু আমরা দেখছি যে অন্য লিগেও মানে জাস্ট লাইক দিস সিজন ইপিএল 86 পয়েন্টে কিন্তু পিএল জেতা যাচ্ছে। সেরকম ভাবে কিন্তু যদি এখন আমরা এসপিএফএল কেও দেখি, এসপিএফএলও কিন্তু মোটামুটি 90 পয়েন্টে বা 92 পয়েন্ট বা সামথিং লাইক দ্যাট মানে মোটামুটি জিতে নেওয়া যায়। সো ওই দিক থেকে দেখতে গেলে বলবো যে রাদার দ্যান দ্য লিগ আই ওয়ান্ট টু সি দিস রেঞ্জার্স টিম ইন ইউরোপ। ইউরোপে কতটা ওরা ভালো করতে পারছে, হ্যাঁ ভালো রেজাল্ট ডেফিনেটলি করেছে আগেও এবং মানে করে যাবে আশা করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিপ রান লাইক সামথিং লাইক যদি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে একটা রাউন্ড অফ 16 বা রাউন্ড অফ 8 অব্দি যেতে পারে, বা ইউরোপে মানে ইউরোপা লিগে একটা ডিপ রান করতে পারে, ওটা আমার পক্ষে মনে হয় যে more than retaining the league, that would be a bigger সিভি তো অনেকটা অ্যাড হবে, জেরার্ডের সিভি তো একটা বুস্ট হবে যে এটা একটা এডিশন তো থাকবে। এডিশনের পক্ষ থেকে মানে পুরো টিমটার হিসেবে একটা স্টেটমেন্ট হবে যে হ্যাঁ ঠিক আছে স্কটল্যান্ডে ফুটবল ইজ নট অনলি অ্যাবাউট ডমিনেটিং স্কটল্যান্ড, ইট ইজ অলসো অ্যাবাউট ডমিনেটিং ইউরোপ অ্যাজ ওয়েল। তো ওইটা আংশিকভাবে ইউরোপিয়ান এক্সপেরিয়েন্সটা উইল ম্যাটার আ লট। মানে তুমি বলছো যে জেরার্ড 24 যদি মানে এই সিজন না এই সিজনটাও থাকছে, হি উইল ট্রাই টু রিটেইন দ্য লিগ এন্ড ইউরোপে ডমিনেট করার চেষ্টা করবে। হ্যাঁ একটা মানে একটা জিনিস হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু জবস খালি হচ্ছে এখন, মানে রিসেন্টলি উলভস এর থেকে নুনো এসপিরিটো সান্টো বেরিয়ে গেছে, এন্ড এখন রায়ান মেসন ম্যানেজার আছে, রায়ান মেসন আছে এন্ড দে আর অলসো লুকিং ফর আ কোচ। সো ইন দ্যাট কেস যদি এই দুটো জবের মধ্যে একটা কোনো লুক্রেটিভ জব আসে, মানে ইভেন ইন মাই ওপিনিয়ন যদি উলভস এর জবটাও আসে which could be like a platform building job, আমি বলবো না যে স্টিভেন জেরার্ডের এখনই রাশ করা উচিত উইথ দ্যাট জব। একটা প্ল্যাটফর্ম বিল্ড করে একটা স্টেবল বেস নিয়ে যাওয়া উচিত, না হলে মানে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইট, বাট আই ডোন্ট ওয়ান্ট এনিথিং লাইক আমি চাই না আমার ক্লাবের লেজেন্ড কোনোদিন একটা অন্য ক্লাবে গিয়ে স্যাক হয়ে যাক, বা আমার ক্লাবে এসে 1 বছর 6 মাসের মাথায় স্যাক হয়ে যাক। সো আই ওয়ান্ট হিম টু স্টে অ্যাট রেঞ্জার্স এন্ড try to do something very good in Europe. বিক্রমজিৎ দা ছোট্ট করে অমর্ত্যদা কিন্তু ল্যাম্পার্ডের উপর ডিগ নিয়ে নিল। না ল্যাম্পার্ড নিজের ক্লাবে স্যাক হয়েছে, ল্যাম্পার্ড নিজের ক্লাবে স্যাক হয়েছে। আমি বলবো গ্যারি নেভিল ভ্যালেন্সিয়াতে স্যাক হয়েছে। আমরা দেখো আমরা গ্যারি নেভিল দেখি না, মানে খুব ডিজাস্টার ছিল বলে লাভ নেই। তাহলে কার্ডিফে ওলে গানা না ছাড়ো, ওল্ডহ্যামে পল স্কোলস। ঠিক আছে চলো, সবাই ইজ নট মেন্ট ফর দ্য জব। যাই হোক, চলো স্পন্দন, তোমার লাস্ট কোয়েশ্চেন যেটা আমি করব সেটা হচ্ছে রেঞ্জার্সের ফরমার স্ট্রাইকার ক্রিস বয়েড বলেছিল যে এই চ্যাম্পিয়নশিপটা জেতার পিছনে ও 5টা কি প্লেয়ার বলেছিল যে আমি এই 5টা কি প্লেয়ারকে নমিনেট করছি, এদের জন্য রেঞ্জার্স লিগটা তুলেছে। সেটা একটা হচ্ছে অ্যালেন ম্যাকগ্রেগর, একটা হচ্ছে ট্যাভার্নিয়ার, একটা হচ্ছে স্টিভেন ডেভিস, একটা রায়ান কেন্ট, আর একটা হচ্ছে কনর গোল্ডস। তো তুই কি এগ্রি করিস তার মানে ক্রিস বয়েডের সাথে? না আমার মনে হয় লাইকস অফ গ্লেন কামারা যে এবারে ফিনল্যান্ডেও কল্ড আপ হয়েছে, বা কেমার রুফ, এদের নামও মেনশন করা উচিত ছিল। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক ট্যাভার্নিয়ারস ক্যাপ্টেন্সি এফেক্টেড দ্য টিম? অ্যান্ড অমর তো এটা কিছুটা বললো, আমি তাও তোকে জিজ্ঞেস করবো যে হোয়াট আর দ্য হোপস, মানে হোয়াট আর ইউর হোপস ফর দ্য নেক্সট সিজন ফর রেঞ্জার্স? হ্যাঁ, তো লাইক প্রথমে যে নামগুলো দিল, হ্যাঁ, যে প্লেয়ার্স লাইক অ্যালেন ম্যাকগ্রেগর মনে হয় 16টা ক্লিন শিট আছে লিগে। হ্যাঁ, তো লাইক ফর এ গোলকিপার, মানে এক্সপিরিয়েন্স গোলকিপার,
তো লাইক 16 গোলস, ও কিন্তু অনেকদিন ধরে রেঞ্জেসে আছে। ইফ আই রিমেম্বার কারেক্টলি 2001 থেকে 2011 না 12 অব্দি রেঞ্জেসে ছিল। তারপরে ইংল্যান্ডে গেছিল প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপে, তারপর আবার রেঞ্জেসে ব্যাক করেছে। আর খুবই ভালো খেলেছে, টু বি ভেরি অনেস্ট। 16 ক্লিন শিটস ইজ লাইক ভেরি গুড ফর গোলকিপার। 13টা গোল ট্যাভেনিয়ারের কথা, কনসিড করেছে। হ্যাঁ 13টা গোল কনসিড করেছে পুরো এন্টায়ার সিজনে, এটাও একটা তো। হ্যাঁ, অফকোর্স বিশাল ব্যাপার। তারপরে ট্যাভেনিয়ারের কথা বলে, ট্যাভেনিয়ার তো লাইক আমার মতে বেস্ট প্লেয়ার ছিল ট্যাভেনিয়ার। লাইক 19টা গোল আর 16টা অ্যাসিস্ট অল কম্পিটিশনে। আর স্কটিশ লিগের 11টা গোল আর 10টা অ্যাসিস্ট, এন্ড দ্যাটস সামথিং টেরিফিক। কোনার গোলসেনের একটা কথা হলো কি, ইজ ডিফেন্সিভলি খুবই স্ট্রং গোলসেন। বাট গোলসেন আরেকটা জিনিস দেবে, গোলসেন কিন্তু মেইন ম্যান ইন ডিফেন্স। ও কিন্তু যখন ফুল ব্যাকস এর ওপর, কালকে বললাম, বলতে ভুলে গেলাম, ফুল ব্যাকস এর ওপর যখন প্রেসার হয়, ও কিন্তু বল ক্যারি করতে পারে। আর শুধু ক্যারি করতে পারে না, ও কিন্তু ডিফেন্স লাইনও ব্রেক করতে পারে। বল কিন্তু আগেও দিতে পারে, যেটা তোমার ভিক্টর লিন্ডেলফ নিয়ে তোমরা বলো, ভিক্টর লিন্ডেলফের মতো কিন্তু বল কিন্তু এগোতেও পারে। ও কিন্তু বলটা প্রোগ্রেশনও ভালো ভালো কোনো গোলসেনের। আর ফর আ টিম দ্যাট পজিশন বেসড ফুটবল খেলে, তো বল প্লেইং সেন্টার ডিফেন্ডারের রোল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আ টিম যে পজিশন বেসড ফুটবল খেলতে চায়। তো নো ননসেন্স ডিফেন্ডার প্রবাবলি স্যুট করে না ওই সিস্টেমটা যেটা জেরার্ড খেলে। স্টিভেন ডেভিস বললাম, স্টিভেন ডেভিস একটা এজেন্ডা মারিয়ে নিয়ে একটু। স্টিভেন ডেভিস কিন্তু কোমানের আন্ডারে সাউথহ্যাম্পটনে খেলেছিল। হ্যাঁ, আর সাউথহ্যাম্পটনে কিন্তু পচিটিনোর আন্ডারেও খেলেছিল। আর হি ইজ আ লাইক সেন্টার মিডফিল্ডার যে ওয়ার্ক রেট প্রচন্ড ভালো, টু বি ভেরি অনেস্ট। আর হি ইজ ইন কাইন্ড অফ প্লেয়ার হু উড গিভ ইউ অ্যাসিস্ট অর হু উইল স্কোর গোলস, ঠিক আছে? বাট ইউ ইজ এ টাইপ অফ প্লেয়ার ইউ উড নিড ইন ইউর টিম। লাইক সব সব টিমে একটা প্লেয়ার হয়, যেমন জিনি ওয়াইনালডামের মতন। হ্যাঁ, জিনি ওয়াইনালডামের মতো, একদম একদম। লাইক টিমে দরকার, বাট ই ওয়ন্ট স্কোর ইউ 10 গোল 15 গোল। এই এই সিজনে 49 গেমস, 2 গোল 3টে অ্যাসিস্ট আছে। বাট হি ইজ প্রবাবলি দ্য মোস্ট কনসিস্টেন্ট লাইক স্টার্টার ইন দ্য টিম, ইউ কান্ট ড্রপ হিম। তারপর রায়ান কেন্টের কথা বললো, রায়ান কেন্ট কিন্তু লেফট উইং থেকে, যেটা বললো যে রায়ান লেফট উইং থেকে ড্রপ নাম্বার 10-এ 15 করে। তো এই সিজনে 52 গেমসে 13টা গোল আর 15টা অ্যাসিস্ট করেছে অল কম্পিটিশনে। আর লিগে 33টা গেমে 8টা গোল 9টা অ্যাসিস্ট। তো ভালো পারফরমেন্স দিয়েছেন। ইউ ক্যান লাইক বলতে পারো না যে এই 5টা প্লেয়ার বাজে খেলেছে, এই 5টা প্লেয়ার অফকোর্স ভালো খেলেছে। লেমার রুফ মনে হয় এই এই সিজনে লেমার রুফের সাইনিংটা আমার মনে হয়, ওই আমি বলছি লাস্ট 2টো সিজন ধরে আমরা বলছিলাম জেরার্ড সেকেন্ড হচ্ছে, আমার মনে হয় এই রুফের সাইনিংটা এই সিজনে বহুত ভালোভাবে ইম্প্যাক্ট করেছে ইয়ের ওপরে। লাইক আমরা বলছি যে সিটিকে যখন বলছি রুবেন ডিয়াজের যখন সাইনিংটা হয়েছে, রুবেন ডিয়াজ এসে টিমটা ডাইনামিক্স চেঞ্জ করে দিয়েছে। তো আমি মনে করি এই রুফের সাইনিংটাও সার্টেন এক্সটেন্ট কোথাও গিয়ে রেঞ্জার্স এর ইয়েটাও চেঞ্জ করে দিয়েছে। আমার মনে হয় এই রুফ ছিল লাস্ট পিস অফ পাজেল যেটা রেঞ্জার্স কে চ্যাম্পিয়ন করতে পারতো। আর এই সিজনের রুফকে সাইনিং করা হয়েছিল, আর এই সিজন রুফ প্রবাবলি 16টা গোল করেছে আর 3টে অ্যাসিস্ট দিয়েছে। অল কম্পিটিশনে 18টা গোল আর 3টে অ্যাসিস্ট, এরকম কিছু একটা ছিল। তো হ্যাঁ, আর গ্লেন কামারার কথা বললে, গ্লেন কামারা লাইক চিরকালই সিডিএম রা একটু আন্ডার অ্যাপ্রিসিয়েটেড হয়। লাইক দে ডু দ্য ডার্টি ওয়ার্ক যেটা আমরা বলি। তো গ্লেন কামারাকে বলা বলা ভালো খেলেছে অফকোর্স, লাইক বাট যে চিরকালের ব্যাপার যে সিডিএম সবসময় আন্ডার অ্যাপ্রিসিয়েটেড থাকে যতই ভালো পারফরমেন্স দিক। এই কারণ কি ওরা গোল স্কোরিং বা অ্যাসিস্ট লিস্টে থাকে না টপে। তো ওই হ্যাঁ, আবার তার সেই জন্য আবার যে ওই স্ট্যাটস বেসড জিনিসটা আবার চলে আসে হ্যাঁ। এখানে আর যে এখনকার দিনে তো আরো বেশি, কারণ কি এখনকার দিনে মিডফিল্ডার স্যার অলসো জাজ বাই হাউ মেনি গোলস এন্ড হাউ মেনি অ্যাসিস্ট। এক্স্যাক্টলি। দ্যাটস প্রিটি স্যাডনিং। আর তার জন্য সিডিএম এর আরো প্রমিনেন্স কমে যাচ্ছে আস্তে আস্তে। আর বাট আমার মনে হয় যে কোনো পজিশন বেস টিমের, যে টিম পজিশনাল ফুটবল খেলে, পজিশন বেস ফুটবল খেলতে চায়, ওই টিমের সব থেকে ইম্পর্টেন্ট পজিশন যদি কিছু হয় সেটা হলো গিয়ে সিডিএম। একটা সিডিএম যদি তোমার ভালো না থাকে, তুমি পজিশন ফুটবল খেলতে পারবে না, এটা আমার ওপিনিয়ন। তো হ্যাঁ, গ্লেন কামারা সেটা করেছে প্লেস ইয়ের জন্য, রেঞ্জেস এর জন্য। আর তুমি কি বললে নেক্সট কোয়েশ্চেনটা ট্যাভার্নিয়ারের কোথায়? ক্যাপ্টেন্সি। ট্যাভেরনিয়ারের ক্যাপ, আমার এটা মনে হয় 2015 থেকে ট্যাভেরনিয়ার আছে ইয়েতে, কি বলে তোমার, রেঞ্জার্সে। আর ট্যাভেরনিয়ার আমার মনে হয়, আমি এটা বিশ্বাস করি সবসময়, ক্যাপ্টেন শুড লিড বাই এক্সাম্পল। আর ট্যাভেরনিয়ার হ্যাভ ডান ইট, হ্যাজ ডান ইট। লাইক
ওর গোল কন্ট্রিবিউশন ইজ সেকেন্ড টু নান ইন দ্য টিম। ঠিক আছে, আর নট অনলি আর অফেন্সিভলি টিমকে যে ইয়ে করছে তা না, কিন্তু ডিফেন্সিভলিও টিমকে লিড করছে। হ্যাঁ, আর ইউ ওয়ান্ট আ প্লেয়ার লাইক যে এত এত এক্সপিরিয়েন্স আছে, হি হ্যাজ সিন দ্য টিম গ্রো। প্রথম সিজন থেকে আছে জেরার্ডে, তার আগে থেকেও আছে, জেরার্ডকে দেখেছে, জেরার্ডের সাথে ও নিজের গেমটাকেও ইমপ্রুভ করেছে। তো আমার মনে হয় যে হিজ রাইট ক্যাপ্টেন, আর ওর ক্যাপ্টেন্সিতেই ইউ স রেঞ্জার্স এটা জিতেছে, তো অফকোর্স হি উড বি সেলিব্রেটেড অ্যাজ এ ক্যাপ্টেন, আই বিলিভ ইন রেঞ্জার্স। আর অমর্ত্যদা যেটা বললো যে কোথায় নেক্সট সিজন জেরার্ডকে কোথায় দেখতে চাই আমি, যে আমার মনে হয় জেরার্ড নেক্সট সিজন রাউন্ড, কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলবে, আই হোপ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলবে রেঞ্জার্স। কোয়ালিফায়ার একটা হ্যাঁ, কোয়ালিফাই খেলতে হবে, আই হোপ জিতে যাবে। বাট আমি আমি মনে করি রেঞ্জার্সকে যাওয়া উচিত, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলা উচিত। আমার মনে হয় না জেরার্ড ছাড়বে, বিকজ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সব প্লেয়ারের জন্য এম থাকে, আর রেঞ্জার্স মানে কত বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলছে তাও ঠিক নেই। তো আই ডোন্ট থিঙ্ক। বলো। কারণ একটা জিনিস যদি আমরা দেখি, সেল্টিক কিন্তু প্রচুরবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে, ইভেন আমরা দেখেছি সেল্টিক বড় বড় আপসেটও দিয়েছে। আমার জানি না তোর মনে আছে না, বার্সেলোনাকেও হারিয়েছে, হারিয়েছিল, বার্সেলোনাকে খুব সুন্দর হারিয়েছে। হ্যাঁ সেই মানে একটা স্ট্যাটস দেখেছিল, হ্যাঁ সেই এতগুলো, হ্যাঁ ভ্যান ডাইক ছিল তো তখন ওই একটা স্ট্যাটস এর পুরো আমরা লিস্ট দেখেছিলাম যে মানে এতগুলো পাস, মানে হয়তো ওদের থেকে 600-700 পাস বেশি বেশি খেলেছে, এই মানে একটা বিশাল বইয়ে ছিল, তাও সেল্টিক দেখেছিলাম একটা আপসেট দিয়েছিল। তো রেঞ্জার্স এখন যেহেতু এই জিনিসটা জিতেছে, ওদের একটা আলাদা খিদে থাকবে যেটা, আমার মনে হয় জেরার্ড সেটা ইমপ্লিমেন্ট করে। জেরার্ড মানে যাই হোক আমার রাইভাল ক্লাবের প্লেয়ার, বাট আমি এমন বলবো না যে জেরার্ড তাকে আমি ওরকম করবো না, নিশ্চয়ই আমি জেরার্ডকে আমিও সেলিব্রেট করি, ইজ আ গ্রেট প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আমি মানে জেরার্ড যেরকম টাইপের প্লেয়ার, ও হচ্ছে যেরকম মানে ও যখনই টিমে ছিল, মানে ও একটা পুশ করার এটা যে মেন্টালিটি, ওটা ওর চিরকালই ছিল। মানে যখন ধর টিম 1-0 ডাউন 2-0 ডাউন, তাও এটা পুশ করার মেন্টালিটি ছিল। আমার মনে হয় জেরার্ড হয়তো রেঞ্জার্সকে পুশ করবে ফর আ গুড পারফরমেন্স। দেখো আমি বলতে চাই যে জেরার্ডের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা ম্যান ম্যানেজমেন্ট ওর ভেতরে আছে, যেটা ফার্গুসনের খুব ভালো ছিল। ম্যান ম্যানেজমেন্ট, কোন প্লেয়ারকে কেমন ম্যানেজ করতে হয় সেটা জানে। আর মোটিভেটিং পাওয়ার তো আছে, হি হ্যাজ বিন আ ক্যাপ্টেন, সবচেয়ে বাজে সময়ে একটু আমাদের ক্যাপ্টেন ছিল, তো ও জানে কিভাবে ওই করতে হয়, টিমকে ওই করতে মোটিভেট করতে। আমি আরেকটা ক্রিস বয়েডের কমেন্ট আরেকটা প্লেয়ারকে অ্যাড করতে চাই, কলম্বিয়ার 24 বছরের স্ট্রাইকার এল বুফলো মানে অ্যালফ্রেডো মোরেলেসকে অ্যাড করতে চাই। মানে আমি ওর যে যখন আমি ওর লাইফ স্টোরিটা পড়ছিলাম, মানে এঙ্গোলো কান্টের পর যদি কোনো প্লেয়ারের প্রতি আমার ভালোবাসা জেগে গেছে তাহলে এটা অ্যালফ্রেডো মোরেলেস। আর এমন না যে ওর প্রতি কোনো এজেন্ডা করব, হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, মানে হি ইজ আ 20 গোল স্ট্রাইকার, সিজনে মানে 20টা গোল তো দেবেই অল কম্পিটিশন মিলিয়ে। তো হি ইজ আ গুড স্ট্রাইকার, তো আমি অ্যাড করতে চাইবো অ্যালফ্রেডো মোরেলেসের নামটা। যে হ্যাঁ, ও হয়তো স্ট্যাটস ওই যে সেম স্ট্যাটসে হারিয়ে যাবে, কিন্তু ও মানে একটা মানে কোনো একটা ম্যাচ ও, কারণ ও সেল্টিকের এগেনস্টে মানে ও হি হ্যাজ আ ডেড আই এগেনস্ট সেল্টিক। আর সেল্টিককে না হারাতে পারলে তুমি জিততে মানে লিগ জিতে কি লাভ, যদি ওল্ড ফার্ম না জিততে পারো, ডার্বি না জিততে পারে লিগ জিতে কি লাভ। হ্যাঁ, আমি এটাই বলবো। ওর টার্গেট ম্যান, আর মোরালেস টার্গেট ম্যান হিসেবে খেলে, টার্গেট ম্যান যখন তুই দুটো ক্যাম নিয়ে খেলছিস, টার্গেট ম্যানের রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ও কিন্তু ডিফেন্সটাকে এনগেজ করে, আর হাফ স্পেসে ডায়াগোনাল রান গুলো নেয়, দেখ ওই রান গুলো না নিলে কিন্তু গোল হবে না। ওর ওপরেই কিন্তু অনেকটা সিস্টেমটা ডিপেন্ডেন্ট, ওই কিন্তু ডিফেন্সটাকে স্ট্রেচ করবে। হ্যাঁ, ও কিন্তু হোল্ড আপ করে, ও কিন্তু অনেকটা হোল্ড আপ করে প্লেটা, যেটার জন্য কিন্তু দুটো যে উইঙ্গার আছে, যদি ইয়ানিস হাজি বা দিক থেকে রায়ান কেন্ট, এরা কিন্তু অনেক বেশি ইনওয়ার্ডস আসতে পারে, বিকজ আলফ্রেডো মোরেলাসের ওই ফিজিক্যাল প্রেজেন্সটার জন্য। আর আলফ্রেডো মোরেলাস ও কিন্তু খুব একটা লম্বা না হলে হি উইনস অলমোস্ট 70% অফ দ্য হেডার্স দ্যাট কাম ফ্রম দ্য লং বলস। তো ওই দিক থেকে কিন্তু সবসময় হি ইজ আ থ্রেট। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক বলেছ একদম। আর স্পন্দন বলছিল, আমরা কেটে দিলাম মাঝখানে ওকে। না ঠিক আছে, আমি বলছি একটা ডাউট আছে শুধু, জেরার্ড যে স্টাইল অফ প্লেটা ইউজ করে সেটা আমার মনে হয় না ইউরোপে, বিকজ হি ডাজন্ট হ্যাভ টপ প্লেয়ার্স টু বি ভেরি অনেস্ট। কারণ কি পজিশনাল প্লে কিন্তু দেখতে সুন্দর লাগে, আমরা সবাই বলি যে পজিশন ফুটবল দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, বাট পজিশন ফুটবল কিন্তু ভাঙা সব থেকে, তুমি যদি একবার পজিশন হারিয়ে ফেলো এগেইনস্ট এ টপ টিম, হ্যাঁ তুমি কিন্তু হেরে যাবে। কারণ কি তুমি হাইলাইন মেনটেন করছো, তুমি কিন্তু ডিফেন্সিভলি অত কভার পাচ্ছ না, যেমন পার্ক দা বাস যে টিম গুলো হয় সেরকম পাচ্ছ না। আর মানে গ্লেনসন কামারা খুব ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও ইউ হ্যাভ টু বি আ ফার্নান্ডিনিও
to hold the ball and pass the ball around the park. মানে যদি পজিশন ফুটবল খেলতে হয়, you have to have the best players, এটাই বলছিস তো তুই? তো এটা কি কতটা কাজ করবে ইউরোপে? আপসেট যেটা বললো, আপসেট দেওয়ার জন্য ভেরি ডিফিকাল্ট। পজিশন ফুটবল খেললে কাউন্টার অ্যাটাক ইজ মোর কাউন্টার অ্যাটাকে বেশি জলদি হতে পারে। আর যেমন তুমি যে বললে, হ্যাঁ বিক্রমজিৎ দা যে বললো যে বার্সেলোনা এত বেশি পাসেস খেলেছে বা এত কি হয়েছে, তাও সেল্টিক হারিয়ে দিয়েছিল, বাট সেটা কিন্তু রেঞ্জার্সের সময় হবে না। রেঞ্জার্স হ্যাভ টু প্লে দ্য বেটার ফুটবল টু উইন। ওখানে কিন্তু ওরকম না যে ঠিক আছে ও 50টা শট মারলো বেঁচে গেলাম বা ডিফেন্ড করে দিলাম হয়ে গেল। রেঞ্জার্সকে যদি হারাতে হয় অপোনেন্টকে, দে হ্যাভ টু প্লে দ্য বেটার ফুটবল। তো সেটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে যাবে। না, আমার একটা প্রশ্ন সব প্যানেলিস্টের কাছেই, যে আমরা রেঞ্জার্স নিয়ে তো অনেকক্ষণ কথা বললাম, কিন্তু আমরা মানে যে হয় না মেন ভিলেনটাকে নিয়ে তো কথা বলিনি স্টোরি। সেল্টিক কিন্তু আরেকজন খুব ইয়াং ইংলিশ ম্যানেজারকে নিয়ে আসছে, যা আমি শুনেছি। এডি হাউ কিন্তু আসছে সেল্টিকে, আর ওইটা কতটা এফেক্ট করতে পারে রেঞ্জার্স এর বিড ফর অ্যানাদার লিগ টাইটেল, তারপর ইউরোপ ডমিনেটর। মানে এডি হাউ এর যেরকম একটা বিল্ডিং আপ মেন্টালিটি আছে, যেটা বর্নমাউথের সাথেও করেছে। তো আমি জিজ্ঞেস করতে চাইবো দুজন প্যানেলিস্টকে যে এডি হাউ কতটা এফেক্ট করে এই পিকচারে, এডি হাউ এসে কতটা কিছু করতে পারে, ডিস্টার্ব করতে পারে মানে রেঞ্জার্স এর এই ফেরি টেলটাকে। আমার মনে হয় না সেরকম একটা কিছু হতে পারে, বিকজ মানে যে টিমটা আছে সেল্টিকের এখনো অব্দি, তো এই জিনিসটা মানে অনেকটা সেট হয়ে গেছে। তো সেরকম ভাবে এডি হাউয়ের কিছু হলেও টাইম লাগবে, মানে টিমটাকে বুঝে নিতে, স্কটিশ স্টাইল অফ প্লেটাকে বুঝে নিতে, বা কি এক্সপেক্ট, মানে ওর থেকে কি এক্সপেকটেশন সেল্টিক ম্যানেজমেন্টের। তো সেই জিনিসটার জন্য আমার মনে হয় না খুব একটা কিছু এফেক্টেড হবে। মানে লাইক আমার মানে মতে একটা সিজন ও মানে ওয়েট করবে, ও একটা সিজন ও দেখে নেবে। এক দুটো সিজন তো ডেফিনেটলি লাগবে, আর এক দুটো সিজনে অলরেডি জেরার্ড, আমার মনে হয় জেরার্ড যদি থাকে, আমার মনে হয় এই সিজনটার পরে যদি এই সিজনটা জিতে, জেরার্ড উড ট্রাই টু গো টু দ্য প্রিমিয়ার লিগ, না হলে চ্যাম্পিয়নশিপে যাওয়ার চেষ্টা করবে। কারণ কি, যদি 2024 তোমরা যেরকম বলছো যে লিভারপুলে যদি ইনহেরিট করতে হয়, না, ও যদি ইউরোপিয়ান ফুটবল খেলতে পারে, আই থিঙ্ক ওর থেকে যাওয়া উচিত। কারণ যদিও লিভারপুলে যায় 2024-এ, তো ডাইরেক্টলি ওকে ইউরোপিয়ান ফুটবল তো খেলতেই হবে না। মানে আমি হোপ করছি না যে লিভারপুল এই সিজনের মতো রিপিট করবে, তো ওকে তো ইউরোপিয়ান ফুটবল খেলতে হবে। তো আই থিঙ্ক ও 24 অব্দিও থাকতে পারে। তো এটা বলেই শেষ করতে চাইবো আমাদের পডকাস্ট। দারুণ পডকাস্ট হয়েছে আজকে। থ্যাংক ইউ টু অল দ্য পার্টিসিপেন্ট। থ্যাংক ইউ স্পেশালি অমর্ত্য, তুই এলি সময় বার করে। স্পন্দন, আমি রেঞ্জার্স এবং স্টিভেন জেরার্ডের জন্য তো সবসময় মানে একটা থেকেই যায়। ওকে, তা আমি দিব্যা স্পন্দন প্রায় থাকি, আমরা পডকাস্টের মুখ প্রায় বলতে গেলে ম্যাক্সিমাম গুলো তো এখন অব্দি তো আছি। আর তুই এলি আজকে। আর যারা আজকে মানে ট্রান্সফার সংক্রান্ত নিউজ যদি কেউ জানতে চাও, তাহলে আজকে বলে দিই ইব্রাহিমা কোনাটে টু লিভারপুল ইজ আ ডান ডিল অ্যানাউন্স হয়ে গেছে। আমার বড় প্রশ্ন হচ্ছে এতগুলো ডিফেন্ডার নিয়ে কি করবে? এতগুলো ডিফেন্ডার তো এরকম একটা সিজনের জন্যই, যেখানে রিস উইলিয়ামস আর ন্যাট ফিলিপস কে যাতে খেলতে না হয়। না, আমার নেট ফিলিপস এর প্রতি খুব ভালোবাসা এসে গেছিল, এখনো বসে থাকবে বেঞ্চে। গোমেজ মাটিপ অলরেডি আছে। ঠিক আছে, কাটো বিক্রমজিৎ, কাটো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস টুডে। সি ইউ অন দ্য নেক্সট পডকাস্ট। নেক্সট পডকাস্টে